স্বাক্ষর করা বা অর্থ প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। কমিটি হইতে হবে, বা কমিটির মাধ্যমে বলে দেয় না যে ওই লোকটি এটা করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে, ঠিক আছে। তো সেটা কি করতে হবে, সেটা লিখিত হইতে হবে, ঠিক আছে। আর 22 ধারা বলা হয়েছে যে মোকদ্দমা নতুন করে, কোনো মোকদ্দমায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত হলে তখন কি হবে, এই সম্পর্কে 22 ধারায় বলা হয়েছে, ঠিক আছে। তো যখন কোনো মোকদ্দমায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত হবে, তখন যেদিন থেকে বাদী বা বিবাদী পক্ষভুক্ত হইল, সেদিন থেকে যে ব্যক্তিটা পক্ষভুক্ত হইল তার মামলা দায়ের করার কি হইল, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু। হ্যাঁ। আর 23 ধারায় বলা হয়েছে কি, অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল, মানে চুক্তি যতবার ভঙ্গ হবে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে তার ফলে কি হবে। হ্যাঁ। তো এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝি, ঠিক আছে। তো ক এবং খ এর মধ্যে ধারের টাকা, মানে ক এবং টাকা পয়সা মানুষ ধার নেয় না, তো ক আর খ এর মধ্যে ধারের টাকা নিয়ে একটা চুক্তি হয়েছে, ঠিক আছে। ধারের টাকা পরিশোধের তারিখে, মানে এই টাকাটা তো পরিশোধ করতে হবে, পরিশোধের তারিখে ক চুক্তি ভঙ্গ করলো, যেই তারিখে একটা টাকা দিবে সেই তারিখে সে টাকা দেয় না, কী করলো, চুক্তিটা ভঙ্গ করলো। পরবর্তীতে ক আবার আরেকটি তারিখ দিল, হ্যাঁ, উক্ত তারিখে সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হইল, সেই তারিখে সে টাকা দিতে ব্যর্থ হইল। তো এবং পুনরায় আবার নতুন করে একটা তারিখ দিল, হ্যাঁ, মানে প্রথম একটা তারিখ দিল, সে টাকা দিতে ব্যর্থ হইলো, আবার তারিখ দিল, সে টাকা দিতে ব্যর্থ হইলো, আবার তারিখ দিল, টাকা দিতে ব্যর্থ হইলো। তো যতবার তারিখ দিবে ততবারই নতুন করে তার তামাদি মেয়াদ শুরু হবে, ঠিক আছে। আর এখন একটু 26 ধারাটা দেখি। 26 ধারা আর 29 ধারা, 26 ধারা, 29 ধারা, 28 ধারা, মানে 26, 28, 29 এই তিনটা ধারা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকে, ঠিক আছে। সব ধারাই ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটা ধারা থেকে ভাগ্যে থাকলে থাকতেও পারে। হ্যাঁ। তো 26 ধারায় বলা হয়েছে যে সুখাধিকার অর্জন সম্পর্কে, 26 ধারায় বলা হয়েছে। তো এখন এই সুখাধিকারটা কি? তো সুখাধিকার হইল এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির, সুখাধিকারটা হচ্ছে এমন একটা অধিকার যার মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা, এক ব্যক্তির সম্পত্তি অন্য ব্যক্তি বিশেষভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এখন এই সুখাধিকারটা দুইভাবে অর্জন হয়। হ্যাঁ। তো এক নম্বরটা হচ্ছে যে দীর্ঘকালীন ভোগ দখলজনিত অধিকার এর মাধ্যমে, মানে দীর্ঘদিন যদি সে ভোগ দখল করে তার মাধ্যমে সুখাধিকার অর্জনের মাধ্যমে, আরেকটু সুখাধিকার অর্জনের মাধ্যমে। তো যখন এই সুখাধিকারটা যখন অর্জন হবে, হ্যাঁ, সেটা কখন হবে সেটা একটু দেখি। যে ক্ষেত্রে কোনো দালান, মানে ঘর বাড়ি হয় না, তো সেটা হচ্ছে যে দালান, যে ক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাস এবং ব্যবহার সুখাধিকার হিসেবে ওই অধিকার অর্জন হবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করলে। এটা কথাটার অর্থ হচ্ছে যে কোনো বাড়িতে, কোনো দালানে কেউ যদি এটা তালা বন্ধ করে তো তা রাখবে না, বা দরজা জানালা ছাড়া বা আলো বাতাস ইউজ করবে না, এমন তো না, ঘর বাড়িতে এমন তো না। তো সে স্বাধীনভাবে ওখানে থাকতে পারবে, সেটা 20 বছর থাকতে হবে, এ হচ্ছে কথা, ঠিক আছে। এবং যে ক্ষেত্রে কোনো পথ, মানে রাস্তায় চলাচল করে না সেই পথ, হ্যাঁ, জলস্রোত এবং কোনো পানির ব্যবহার, মানে পানির যে ব্যবহার করবে বা জলস্রোত বা রাস্তাঘাট যে ব্যবহার করবে, অন্য কোনো সুখাধিকার কোনো ব্যক্তি সুখাধিকার এবং অধিকার হিসেবে তার সত্ত্ব দাবি করতে হবে। এই যে 20 বছর ধরে সে ব্যবহার করলো, এটা স্বাধীনভাবে সত্যটা দাবি করতে হবে, এটা একা একা হবে না, প্রকাশ্যে সবাই জানবে, শুনবে, দেখবে, এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে।
এটা হচ্ছে যে এই 20 বছরটা হচ্ছে যে মানে সহজভাবে আমরা একটু বুঝি, এই 20 বছর হচ্ছে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে, মানে মালিকানা সম্পত্তিতে একজনের ব্যক্তি সম্পত্তি অন্য একজন ব্যক্তির ক্ষেত্রে। আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। সহজভাবে আমরা একটু মনে রাখি যে সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর, আর ব্যক্তি মালিকানার ক্ষেত্রে 20 বছর। হ্যাঁ, এখন এখানে তো একটা মামলা করতে হবে। এই মামলাটার হিসাব হচ্ছে যে সুখাধিকার মামলায় 20 বছর বলতে মামলা দায়েরের তারিখ অব্যাহত পরবর্তী 2 বছরের মধ্যে 20 বছর বুঝাবে। এই কথাটা বলতেছে যে সে মামলাটা করবে পরবর্তী 2 বছরের ক্ষেত্রে 20 বছর বুঝাবে। এটা একটু সহজভাবে, এটা একটু মানে কঠিনভাবে বলা আছে আইনের মধ্যে। এটা সহজ কথা হচ্ছে যে যখন সে 20 বছর থাকবে তাকে 2 বছরের মধ্যে মামলা করতে হবে। ব্যাপারটা এরকম না যে 20 বছর পার হয়ে যাওয়ার পরে তাকে 2 বছরের মধ্যে মামলা করতে হবে। এখানে কথাটার অর্থ হচ্ছে যে 20 বছরের মধ্যে মামলা করতে হবে, মানে 2 বছরের মধ্যে মামলা করতে হবে, 20 বছরের মধ্যে 2 বছরের মধ্যে। এখানে হচ্ছে যে 20 বছরের আগে 2 বছরের আগে বলতে মানে 18 বছর। 20 বছর হইতে যে 2 বছরটা আপনার বাকি থাকবে সেই 2 বছরের মধ্যে মামলা করতে হবে। এই হিসাবটা আমরা অনেকেই বুঝি না, আর ভুলটা তখনই হয়ে যায়। ঠিক আছে, তো এই 2 বছর বলতে ওই 20 বছরের মধ্যেই মামলা করতে হবে। হ্যাঁ, কিন্তু ওই 2 বছর থাকাকালীন মানে 18 বছর পর। হ্যাঁ, এটা হচ্ছে বা আমরা সহজভাবে এটা মনে রাখবো। আর 28 ধারায় বলা হচ্ছে বিরুদ্ধ দখল। 28 ধারায় বিরুদ্ধ দখল সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, এখানে হিসাবটা হচ্ছে এরকম যে 12 বছর দখল থাকলে কোনো স্থাবর সম্পত্তিতে 12 বছর দখল থাকলে যে সত্যটা তার তৈরি হয়, কারো সম্পত্তিতে কেউ যদি 12 বছর পর্যন্ত ভোগ দখল করে, যে সত্যটা তার তৈরি হয় সেটা হচ্ছে কি দখলই সত্য নামে পরিচিত। আমরা একটা কথা আছে না যে দখলে থাকে মানে 12 বছর দখলে থাকতে হবে, তো সেই কথাটাই এই 26 ধারায় আপনার বলা হয়েছে। হ্যাঁ, সরি 28 ধারায় বলা হয়েছে যে এই 12 বছর ভোগ দখলে থাকতে হবে। হ্যাঁ, তো কোনো সম্পত্তিতে উদ্ধারের জন্য সে মোকদ্দমা দায়ের করবে, বাদীটা মোকদ্দমা করবে 12 বছরের মধ্যে। তার সম্পত্তি তো অন্যজন দখল থাকতেছে। হ্যাঁ, তো সে যদি 12 বছরের মধ্যে মামলা না করে তাহলে তো ওর মামলা টিকবে না, ও আর মালিক থাকবে না, যে দখলে আছে সেই ব্যক্তিটাই মালিক হয়ে যাবে। এই হচ্ছে যে সহজভাবে আমরা মনে রাখি। এখন একটা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করি আমরা। হ্যাঁ, তো তামাদি আইনের 1 নং তফসিলের 142 অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো স্থাবর সম্পত্তির বেদখলের তারিখ হইতে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। যার সম্পত্তিটা বেদখল হয়েছে, যে মালিক, অরিজিনাল যে মালিক, সে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। ঠিক আছে, এখন ক নামক ব্যক্তি 12 বছরের মধ্যে সে মামলা করতে হবে। তার ধরেন একটা ব্যক্তি এই ধারা অনুযায়ী সে বেদখল হয়েছে, তাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এই মামলাটা কিভাবে করবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার 8 ধারা অনুযায়ী। সে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। হ্যাঁ, যদি সে 12 বছরের মধ্যে মামলাটা না করে, সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 ধারায় সে যদি মামলাটা না করে, তাহলে এখানে কি হবে, এখানে বাদীর যে অধিকার, সে যে মালিক, তার ওই অধিকারটা থাকবে। এখানে যে দখলে আছে তার অধিকারটা প্রতিষ্ঠিত হবে। এই 28 ধারা মানে এখানে হচ্ছে বিবাদীর অধিকার সম্পর্কে বলা হয়েছে। যদি বাদী যে অরিজিনাল মালিক, সে যদি 12 বছরের মধ্যে আসলো, সে পাবে মামলা করলে, কিন্তু সে যখন এটা করবে না তখন সে আর তার এখানে কোনো কিছু সে পাবেও না, যে দখলে থাকবে সেই পাবে। এ হচ্ছে যে এই ধারাটার মূল কথা। হ্যাঁ, এখন আমরা একটু 29 ধারাটা দেখি। হ্যাঁ, 29 ধারা হচ্ছে যে কতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা, মানে কিছু আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা, মানে যেটা প্রয়োজন নাই। হ্যাঁ, সেটা সম্পর্কে। আচ্ছা, যাই হোক, এখন যে ক্ষেত্রে কোনো বিশেষ আইন কোনো মামলা বা আবেদন দেওয়ার জন্য তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ উল্লেখ করা হয়,
মানে তফসিলে যে মেয়াদ করা হয়েছে সেটা ছাড়া ভিন্ন কোনো মেয়াদ থাকলে সেক্ষেত্রে কী হবে সেটা দেখা যাক। তো তামাদি আইনে 3 ধারা প্রযোজ্য হবে, বিশেষ আইনে যেটা থাকবে না সেটা কি হবে, ভিন্ন কোনো আইনে থাকলে সেটা কি হবে, 3 ধারা প্রযোজ্য হবে। ঠিক আছে, বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের পর, বিশেষ আইনে উল্লেখিত মেয়াদের পর মামলা, আপিল বা আবেদন করা হলে সেটা কি হবে, সেটা 3 ধারা অনুযায়ী খারিজ হয়ে যাবে। ঠিক আছে, মানে বিশেষ আইনে যে সময়টা আছে ওই সময় ছাড়া যদি আপনি মামলা আপিল করেন সেটা 3 ধারা অনুযায়ী খারিজ হয়ে যাবে, এই কথাটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে যে কোনো মামলায় আপিল বা আবেদন দাখিলের জন্য বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করার ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি মেয়াদ কীভাবে গণনা করবেন সেক্ষেত্রে কী বলা হয়েছে সেটা একটু দেখি। তো এই আইনের মানে এই তামাদি আইনের 4 ধারা, 9 থেকে 18 ধারা এবং 22 ধারা প্রযোজ্য হবে। বিশেষ আইনে যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার 4 ধারা, 9 থেকে 22 ধারা, 28 ধারা প্রযোজ্য হবে, সেইটুকু প্রযোজ্য হবে যতটুকু এই বিশেষ আইনে ব্যক্ত করা হয়েছে। মানে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই এই ধারাগুলো এখানে ব্যবহার করা যাবে। ঠিক আছে, আর অবশিষ্ট ধারা এই যে 4 ধারা, 9 থেকে আপনার 18 ধারা, 22 ধারা, এই কয়টা ধারা, এছাড়া যে বাকি ধারাগুলো এগুলো প্রযোজ্য হবে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই 29 ধারাটা মানে 2-একটা উদাহরণের মাধ্যমে আমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো ধরি, ঠিক আছে, যেমন তামাদি আইনের 5 ধারা, তামাদি আইনের 5 ধারা বিশেষ আইনের ক্ষমতা, বিশেষ আইনের 1974 এবং অর্থ ঋণ আদালত 2003 ধারায় উল্লেখিত আপিল আবেদন দাখিলের জন্য প্রযোজ্য হবে না। এই কথাটার অর্থ হচ্ছে যে তামাদি আইনের যে 5 ধারাটা আছে এই ধারাটা বিশেষ কোনো আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হ্যাঁ, বিশেষ আইনে তামাদি মেয়াদ যে কথাটা উল্লেখ আছে, বিশেষ আইনের ক্ষেত্রে যে তামাদিটা উল্লেখ করা আছে সেই তামাদিটাই এই আইনে ব্যবহার হবে, ওই মেয়াদটাই এখানে আপনার ধরতে হবে। ঠিক আছে, তো আর এই ক্ষেত্রে যখন ওই বিশেষ আইনে যে সময়টা লেখা আছে ওই সময়টা পার হলে যে আমরা যে একটা বিলম্ব মৌকুবের আবেদন করব সেটা 5 ধারা করতে পারবো না, এই কথাটার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন হচ্ছে ধরেন বিশেষ আইন 1974, এটার একটা 30 ধারা, এই আইনের 30 ধারাটা আমরা একটু বুঝি তাহলে আমাদের এই ধারাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো ওই বিশেষ আইন 1974-এর 30 ধারায় কী বলা হয়েছে সেটা একটু দেখি। তো এইখানে বলা হয়েছে যে বিশেষ ট্রাইব্যুনালের আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে এমন আদেশ জারি হইতে 30 দিনের মধ্যে আপিল করা হবে। মানে এটার অর্থ হচ্ছে বিশেষ আইনে উল্লেখ আছে যে বিশেষ আইনের মাধ্যমে যে আপনার শাস্তি হবে বা যে কোনো আদেশ হবে বা রায় হবে, সেই রায়ের তারিখ হইতে বা দণ্ডাদেশের তারিখ হইতে 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। এখন 30 দিনের মধ্যে তাকে এটা করতে হবে, আপিল করতে হবে, কিন্তু সে 30 দিনের মধ্যে আপিলটা করতে পারেনি। হ্যাঁ, তার ধরেন 70 দিন পার হয়ে গেল। ঠিক আছে, সে 30 দিনের মধ্যে আপিল করতে পারেনি, তার 70 দিন পার হয়ে গেল। এখন সে কি করবে, সে কি করলো, সে আপিল করলো, হাইকোর্টে আপিল করলো, ও যে করতে যে পারলো না, বিলম্ব যে হইল, হ্যাঁ, সেটা সে 5 ধারা অনুযায়ী আবেদন সহ আপিল করলো। এখন আদালত কি করবে, এখন আদালত সেটা 3 ধারা অনুযায়ী খারিজ করে দিবে। এখানে 5 ধরনের বিলম্ব মওকুফের কোনো মানে সুযোগ সুবিধা নাই, কারণ এটা হচ্ছে যে বিশেষ আইনে যে সময়টা দেওয়া আছে সেই সময়ের মধ্যেই আপনাকে আপিল করতে হবে। এখানে দেরি করলে বা কোনো সময় আপনি নষ্ট করলে আপনি সেই 5 ধারায় যে বিলম্ব মওকুফে আমরা পড়ছিলাম যে আপিল রিভিশন আপনার যদি সময় মতো না করতে পারি তাহলে আমরা বিলম্ব মওকুফের আবেদন করব, আপনাকে কোর্টকে বোঝাতে সক্ষম হলে আমাদের সেটা মঞ্জুর হবে। কিন্তু সেটা কী ক্ষেত্রে, সেটা বিশেষ আইনের ক্ষেত্রে না, সেটা অন্য ক্ষেত্রে, হ্যাঁ, আপিল রিভিশনের ক্ষেত্রে। কিন্তু যখন বিশেষ একটা আইন, ওটা তো আপনার একটা আইন আছেই, হ্যাঁ, তো ওই আইনে যে সমস্ত মানে যতটা মেয়াদ উল্লেখ করা থাকবে ঠিক তত দিনের মধ্যে, তত মেয়াদের মধ্যে আপনাকে আপিল করতে হবে। এখানে আপনার 5 ধারায় আপনি যদি যান, এটা আপনার 3 ধারা অনুযায়ী আপনার কি করা হবে, 3 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ আপনাকে এই আপিলটা খারিজ করে দিবে। এই হচ্ছে
মূল কথা 29 ধারার। তো যাই হোক, আমরা তামাদি আইনটা মোটামুটি শেষ করলাম। তো তামাদি আইনে হচ্ছে যে আপনার এটা সহজ, এটা হচ্ছে যে একদম জিস্ট কথা হচ্ছে তামাদি আইনের আপনার এই ফৌজদারির মূল মামলার ক্ষেত্রে তামাদি আইনটা প্রযোজ্য হবে না, তবে আপিলের ক্ষেত্রে বা রিভিশনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। তো থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সটে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে আলোচনা করব, দেখব সেই আইনে কি আছে। ঠিক আছে।